ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাই। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন প্রথম আলো যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। স্বাগত দুজনকেই। সোহরাব হাসানকে দিয়ে শুরু করি এই আলোচনা। আজকে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরীর একটা ইন্টারভিউ, তাতে মানে ক্ষমতা দীর্ঘায়িত করার পরিকল্পনার অভিযোগ তো বিএনপি অনেকদিন ধরেই করছে, নির্বাচনের রোডম্যাপ সব কিছু মিলে। তার সঙ্গে আবার যুক্ত হচ্ছে এখন জামাত। সাম্প্রতিক সময়ে জামায়াত আবার এটার সাথে একমত যে যেহেতু রোডম্যাপ নাই সেহেতু অস্থিরতা থামছে না। এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা বন্ধু জহিরুল আলমকে। রাজনৈতিক দলগুলো তো রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতায় যাওয়ার একটাই উপায়, মানে আইনানুগ উপায় হচ্ছে নির্বাচন। এবং এই অন্তর্বর্তী সরকার এসেছে কিন্তু নির্বাচনের অঙ্গীকার নিয়ে। 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, গণ অভ্যুত্থান হয়েছে। তার দুটি প্রধান যদি শর্ত বলি বা উদ্দেশ্য বলি, সেটা হচ্ছে একটা হচ্ছে নির্বাচন, দ্বিতীয় হচ্ছে যে পদ্ধতিতে গত 15 বছর দেশ শাসন করা হয়েছে সেই পদ্ধতিতে আর না আসে, অর্থাৎ জবরদস্তি স্বৈরাচারের আর পুনরাগমন না ঘটে। এখন এটি, এবং এই সরকার তো ভোটের মাধ্যমে আসেনি, গণ অভ্যুত্থানের মাধ্যমে এসেছে। সেই গণ অভ্যুত্থানের যারা অংশীদার, ছাত্ররা ছিল, রাজনৈতিক দলগুলো ছিল, বিভিন্ন পেশাজীবী ছিল, সাধারণ মানুষ ছিল, তাদের আশাকাঙ্ক্ষা গত 9 মাসে কতটা পূরণ করতে পেরেছে। এক ধরনের চারদিকে কিন্তু হতাশা, মানে আশাভঙ্গ এবং অস্থিরতা। এই নির্বাচনের নির্দিষ্ট তারিখ না হওয়ায় মানুষের মধ্যে সংশয় সন্দেহ যে এই সরকার কি করতে চায়, আদৌ নির্বাচন দিতে চায়। আগে মানুষ জিজ্ঞেস করতো যে নির্বাচনটি কবে হবে, এখন জিজ্ঞেস করে নির্বাচন হবে তো, আদৌ হবে তো, আদৌ হবে তো। এই যে সংশয়, আমি মনে করি এই দলে, এই অন্তর্বর্তী সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সাথে বসে হোক, অথবা তারা নিজেরাও যদি মনে করে, তারা তো বলেছে যে ডিসেম্বর না হলে জুনেই তারিখটা ঘোষণা করুক, অথবা ডিসেম্বরে করুক, তারপর সেটি যদি ডিসেম্বরে কোনো কারণে না হয় সেটা বদলানো যাবে। এরা অতীতে অনেক নির্বাচন কিন্তু এভাবে রাজনৈতিক দলগুলোর, মানে তারিখ ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর সাথে দর কষাকষি হয়েছে, অথবা কোনো অনেকগুলো কারণে, ছুটির দিন থাকায় বা অন্য কারণে, কারিগরি কারণে কিন্তু নির্বাচন তারিখ পেছানোও হয়েছে। আমি যতটা মনে পড়ে 2008 সালে যে নির্বাচন হয়েছিল, যে নির্বাচনটি সব দল অংশ নিয়েছিলেন, বিএনপির যে কোনো একটি আপত্তির কারণে নির্বাচন একদিন পেছানো হয়। নির্বাচনের তারিখ ছিল সম্ভবত 28শে ডিসেম্বর, সেটা 29শে ডিসেম্বর হয়। তো এটা হতেই পারে, কিন্তু তারিখটা আগে ঘোষণা করতে হবে যে আমরা অমুক তারিখে নির্বাচন করতে চাই। রাজনৈতিক দলগুলোকে এর মধ্যে সমঝোতায় আসতে হবে, না আসলে দেশে, মানে সে সরকারের যে সরকার তাদের উপর দেয়। এখন সরকারের উপরে তারা চাপ দিচ্ছে যৌক্তিক কারণে। আজকে দেখুন, গত কয়েক মাস ধরে আমরা দেখেছি যে বিএনপি এবং জামাত নেতারা পরস্পর বিরোধী এবং এক ধরনের পাল্টাপাল্টি চলছিল। আজকে নির্বাচনের বিষয়ে কিন্তু তাদের কাছাকাছি অনেক, কারণ তারা উভয় দলের মধ্যেই তাদের রাজনৈতিক মত পথ যাই থাকুক, তারা সন্দেহ করছে, সরকারকে বিশ্বাস করতে পারছে না যে সরকার নির্বাচনটি দেবে। তাই মনে করি যে এটি অন্তর্বর্তী সরকার, যে সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই সরকারের কাছে কিন্তু এই অনিশ্চয়তা, এই অস্থিরতা এবং এই সংশয় সন্দেহ কাম্য নয় কোনোভাবেই। জহিরুল আলম, সে জায়গাটা যেটা বললেন যে এই সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে না, কিন্তু এই সরকারের কয়েকজন উপদেষ্টা বিচ্ছিন্ন হয়ে বলেছিলেন তাদের এক ধরনের নির্বাচিত সরকার, ম্যান্ডেট আছে। আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটা টক শোতে বলেছেন যে সব ম্যান্ডেট আছে তাদের। এই কথাগুলো একটা সন্দেহের তৈরি করে কিনা? মানে এই সরকারের যে মানে আচরণ, যে মানে কার্যকলাপ, সেগুলো কিন্তু আসলে একটা দায়িত্বশীল সরকার বা প্রতিনিধিত্বমূলক সরকার যেটা বলছে যে অভ্যুত্থানের মাধ্যমে ম্যান্ডেট নিয়ে আসা সরকার, সেই জায়গা থেকে কিন্তু এরা কেন যেন ক্রমশ একদম দূরে সরে গেছে এবং পুরো সরকারকে একটা কম্প্রিহেন্সিভ বডি মনে হচ্ছে না। দেখবেন যে মোস্ট অফ দি অ্যাডভাইজার্স দে রিমেন সাইলেন্ট। এমনকি আপনার
আমাদের চিফ অ্যাডভাইজার উনি কিন্তু কোনো প্রেস মিট করেন না, বিদেশি মিট করেন, বিদেশি দেশি মিট করেন, প্রেস মিট করছেন না দেশে, এবং সব কিছুই ধরেন যে একটা সেন্ট্রালাইজড ভয়েস। এই সেন্ট্রালাইজড ভয়েসের মধ্যে আমরা যেই বার্তাগুলো পাই সেটা কিন্তু আসলে সৌরভ ভাই ঠিকই বলেছেন যে প্রথম যেটা মানে ক্যাজুয়ালিটি হচ্ছে সেটা হলো যে আস্থাটা ক্যাজুয়ালিটি হয়ে গেছে। সবাই বলছে এটা আমাদের সরকার, আমরাই সরকার, তাহলে এটা নিয়ে সংশয়ের মানে উদ্রেক হচ্ছে কেন, এত কঠিন বার্তা কেন আসছে, কি এমন ঘটে গেল দেশে যে কারণে আগামী নির্বাচনের নিয়ে আমাদের মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হবে? কোনো কারণ নেই কিন্তু। তার মানে দেয়ার হ্যাজ টু বি সামথিং মানে ওয়েন্ট রং অথবা গোয়িং ফিশি। এইটা আমাদের ফাইন্ড আউট করতে হবে যে সরকারের ভূমিকাটার মধ্যে হোয়াট অ্যাকচুয়ালি দে আর অ্যাসপায়ারিং ফর। তারা মুখে বলেছে যে ছোট প্যাকেজ হলে ডিসেম্বরে, বড় প্যাকেজ হলে জুনের মধ্যে। তো এটা আপনারা স্টেক হোল্ডার্স যাদেরকে আপনি রিপ্রেজেন্ট করছেন একটা অন্তর্বর্তী সময়ের জন্য, তাদেরকে তো কোনো না কোনোভাবে আপনার এশিওর করতে হবে। কেন? ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য নেশন, জাতির বৃহত্তর স্বার্থে যত আপনি গ্রে এরিয়াগুলো রাখবেন তত এই আলোচনাগুলো হবে। তো এটাতে কে বেনিফিটেড হচ্ছে? এখন তো আর ফ্যাসিবাদী সরকার নাই, এখন তো তারা নেই, তাদেরকে আপনারা বিচার করবেন। সেটাও তো ধরেন আইন আদালতের মধ্যেই আপনাকে রাখার কথা। এখন বিষয়গুলোকে জিয়ে রাখা হচ্ছে না, মানে কথায় কথায় ঘরে বাইরে সব জায়গার মধ্যে যদি সারা বছর সবসময় 24/7 যদি আপনি এই আলোচনার মধ্যে রাখেন, তাহলে কারো না কারো সুবিধা হচ্ছে, কারো না কারো সুবিধা হচ্ছে। আপনি স্থিতিশীলতা আনবেন কখন? আপনি মানে শান্তি শৃঙ্খলা আনবেন কখন? আপনি তো সারাক্ষণই একজন আরেকজনকে খালি এই আলোচনার মধ্যে ব্যস্ত আছেন। বাট আমাদের তো একটা ট্রানজিশন দরকার, আমাদের একটা নতুন উত্তরণ দরকার, একটা নিউ বিগিনিং দরকার। তো নিউ বিগিনিংয়ের জন্য 9 মাস পার হয়ে গেছে। তো 9 মাস পার হওয়ার পরে তো এখন তো আর না, এখন তো আর আপনাকে এটা বলা যাবে না যে আমি পর্যাপ্ত সময় পাইনি। এই 9 মাস সময়ের মধ্যে দেখেন প্রতিদিন জাতীয় ঐক্যমত্য কমিশনের আপনার সভাপতি সাহেব প্রতিদিন জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখছেন আলোচনা শেষ করে। হোয়াটস নিউ? এই বয়ান তো ধরেন যে একজন জাতির অভিভাবক হিসাবে তো এই বয়ান ধরেন যে কোনো রেসপন্সিবল লোকই বলবেন যে আমাদেরকে এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমাদেরকে একমত হতে হবে, নতুন দিক নির্দেশনা আসতে হবে জাতির। এগুলো তো ইটস এ ভেরি বেসিক ফান্ডামেন্টাল কি বলবো যে ন্যারেটিভ। কিন্তু আসলে মিনিংফুল কি হচ্ছে? মিনিংফুলি যেটা হচ্ছে সেটা হচ্ছে সময় ক্ষেপণ হচ্ছে, টাইম কনজিউমিং হচ্ছে। এই আলোচনা চলছে, আলোচনা আরও চলবে, দ্বিতীয় পর্যায়ে চলবে। এরপরে তো আপনি মর্নিং শোজ দ্য ডেজ, বোঝাই যাচ্ছে যে আসলে কোন কোন জায়গায় আপনার ঐকমত্য হতে পারে। এটার জন্য বিরাট কোনো আলোচনা দরকার নাই যে বাংলাদেশে আমি যেটা বুঝি, হ্যাঁ ডেফিনেটলি একটা সন্দেহ আছে যে আমরা যারা পার্টি ইন ওয়েটিং ফর পাওয়ার, তাদের অ্যাটিটিউড তো আমরা বুঝছি যে তারা আগামী দিনে ক্ষমতায় যাওয়ার জন্য একটা ব্যস্ততা আছে, একটা ভীষণ রকমের তাড়া আছে। অবশ্যই এটা থাকাটা অস্বাভাবিক নয়, যেটা সৌরভ ভাই বলেছেন। তাহলে টেকিং ইনটু অ্যাকাউন্ট, টেকিং ইনটু কনসিডারেশন দোজ অ্যাসপিরেশন, যে যেন এরকমই হবে। বাংলাদেশে এমন একটা কি বলে জগা খিচুড়ি একটা সিস্টেম, প্রতিষ্ঠান, একটা ধ্বংসপ্রাপ্ত বিপর্যস্ত একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে ওনারা বলছেন যে কাগজে কলমে সব ফিক্স করে দিয়ে, সব কিছু ঠিকঠাক করে দিয়ে দেন আমরা অতঃপর সুখে শান্তিতে বসবাস করতে লাগবো, ইলেকশন হবে এবং বাংলাদেশে আর কোনো প্রবলেম থাকবে না। দ্যাট শুড নট বি দ্য অ্যাপ্রোচ, তাই না? এরকম তো হওয়ার কথা না। হতে হবে তার মানে কি মিনিমাম যেটুকু হয় সবাই মিলে কম্প্রিহেন্সিভ আলোচনার মাধ্যমে সবাই মিলে, এটা আমার মনে হয় যে এত সময় ক্ষেপণ করার দরকার নেই। একদম খুঁটি নাটি ডিটেল 300-400 সংস্কার প্রস্তাবনা নিয়ে তো কোনো লাভ হবে না। আপনি তো সংস্কার কমিশনের এতগুলো রিপোর্ট দিয়েছেন, আপনার হাউ মেনি অফ আস আর অ্যাওয়্যার অ্যাবাউট দ্যাট? অনেক কাগজ, দিস্তায় দিস্তায় কাগজ, বিশাল বিশাল রিপোর্ট। সরকারের সময় আছে, ইউনূস সাহেবের পড়ার সময় আছে এগুলো? হ্যাঁ, হয়তো সময় নেই, উনি হয়তো চ্যাট জিপিটি বসে হয়তো এটার একটা সামারি করে দেখতে পারেন যে হ্যাঁ এখানে বেশিটা কি। না, আমি সেই জায়গাটা একটু সৌরভ হোসেনের কাছ থেকে নেই। কারণ হচ্ছে ওই যে বললেন না যে কি ছোট প্যাকেজ বড় প্যাকেজ, ছোট প্যাকেজ বড় প্যাকেজ যাই বলে না কেন, এখন পর্যন্ত এখন তো আওয়ামী লীগ সিনে নাই, জাতীয় পার্টিকে ডাকা হয় নাই। বাইরে যারা গেছে তারা তো একটা লিখিত প্রস্তাব সবাই দিয়েছে, বিএনপি থেকে শুরু করে সব দল। তাহলে এই প্রস্তাবগুলো মিলিয়ে বলেন যে হ্যাঁ এই 500 প্রস্তাবের মধ্যে 200টা প্রস্তাবে সবাই একমত হচ্ছে, 200টা পাস করে তারপর আপনি নির্বাচনে যান। আপনাকে এত বড় প্যাকেজ নিয়ে দোকান খুলে বসার
ম্যান্ডেট বারবার আসছে, ম্যান্ডেট নাকি পেয়েছেন ওরা, আমি জানি না, আপনি ভালো বলতে পারবেন। যাক, ম্যান্ডেট ব্যাপারটা হচ্ছে খুবই, আমাদের যারা অতীতে ক্ষমতায় ছিলেন, এখন আছেন এবং ভবিষ্যতে যারা আসবেন, সবার ভিতরে এই মানসিকতাটা, এটি হচ্ছে স্বৈরতান্ত্রিক মানসিকতা, যে জনগণ আমাকে যা খুশি করার এখতিয়ার দিয়েছে, অধিকার দিয়েছে। কোনো নির্বাচিত সরকারকেও যা খুশি করার এখতিয়ার দেয় না। কারণ নির্বাচিত সরকার, তার একটা নির্বাচনী প্রতিশ্রুতি থাকে, ইশতেহার থাকে, সেই ইশতেহার অনুযায়ী দেশ পরিচালনা করা হচ্ছে তার দায়িত্ব। কিন্তু আমাদের কোনো সরকার অতীতে করেনি, বরং তারা যা যা জনগণের কাছে অঙ্গীকার করেছে সেই অঙ্গীকার রক্ষা করেনি, বরং সেই অঙ্গীকারের বিপক্ষে কাজ করেছে। সেটা আওয়ামী লীগ 15 বছর, তার আগে বিএনপি বা অন্য দল। অন্তর্বর্তী সরকারের সম্পর্কেও মানুষের মধ্যে কিন্তু এই সংশয় আসছে যে তারা যে অঙ্গীকার করে আসছে সেই অঙ্গীকার রক্ষা করছে কিনা। উপদেষ্টাদের বিভিন্ন রকম কথাবার্তা, পরস্পর বিরোধী কথাবার্তা এবং নানা যেসব বিষয়ে বিতর্ক তৈরি হবে সেই সব বিতর্ক সামনে আনা। সুতরাং এক ধরনের নির্বাচনের বিষয়টা পেছনে চলে যাচ্ছে। আজকে দেখুন, ভারত এক ধরনের বিধিনিষেধ জারি করেছে। প্রথম করেছিল যে বিদেশি এখানে তৃতীয় ভারত হয়ে যেসব পণ্য তৃতীয় দেশে যেত রপ্তানির ক্ষেত্রে সেসব, এবং এবারে বাংলাদেশি পণ্য, বিশেষ করে তৈরি পোশাক এবং সেটি তারা স্থলবন্দর থেকে দেবে না। নৌবন্দর থেকে যেতে লাগবে 7 দিন, আর স্থলবন্দর লাগতো 3 ঘন্টা। আপনি চিন্তা করতেন বাংলাদেশের সঙ্গে কতটা ঝুঁকিতে, সরাসরি কিন্তু কোনো জাহাজ যোগাযোগ নেই, কতটা ঝুঁকিতে। এ নিয়ে কেন সরকারের নীতি নির্ধারকরা কথা বলবেন না, জনগণকে ব্যাখ্যা দেবেন না এবং ভারতের সাথে এটি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে পারবেন না বা করবেন না। ভারত প্রথম যখন বিধিনিষেধ আরোপ করলো, তখন অনেকে বললেন যে আমাদের তেমন ক্ষতি হবে না। মানে এই যে তেমন ক্ষতি হবে না, এই মনোভাবটা কিন্তু খুবই উদ্বেগজনক। তা আমি মনে করি যে সরকারের মধ্যে অনেক ধীমান লোক আছেন, অনেক বাস্তববাদী লোক আছেন, অনেক অভিজ্ঞ লোক আছেন, আবার অনভিজ্ঞ লোক আছেন। কিন্তু আমার মনে হয় যে বাস্তবতাকে সামনে রেখে সংকট এই মুহূর্তে মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতি কী, জননিরাপত্তার কী অবস্থা, ঢাকা শহরে প্রতিদিন কী পরিস্থিতি হয়। তাই এখন এইসব থেকে যদি মানুষের দৃষ্টি অন্যদিকে সরানো হয় যে তাহলে নির্বাচন নিয়েই তারা থাকুক, নির্বাচনের তারিখ কবে হবে, নির্বাচন কিভাবে হবে। আপনি দেখুন এই সরকারের কী ধরনের স্ববিরোধী অবস্থান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বিএনপির দলীয় প্রার্থী, আমি জায়গাটা আসবো, এটা আলোচনা আসবে, স্ববিরোধী অবস্থান অবশ্যই আসবো, কিন্তু তার আগে একটু এই জায়গাটা শেষ করি যেটি আপনি উল্লেখ করলেন। আমি জহিরুল আলম কাছ থেকে নেব, তার আগে একটু বিরতি নেব, তারপর জানি যে যেখানে হাত দেওয়ার দরকার নেই সেখানেও হাত দেওয়া হচ্ছে, করিডোর দেওয়া হচ্ছে, বন্দর, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে নানা সমালোচনা হচ্ছে। এই জায়গাটায় মানে ওই যে কেন এত বড় প্যাকেজে যাচ্ছে আমি জানি না, আলোচনা করবেন আপনারা। আমরা একটা ছোট্ট বিরতি নেব, ZSRM নিয়মিত সংবাদ সম্প্রসারণে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যে সংস্কারের প্রসঙ্গটিতে আমরা মানে আগের আলোচনাতে ছিলাম, এইটা বেসিক্যালি যে দেরি হওয়ার পেছনে বা বড় সংস্কারের পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে যদিও সরকার অস্বীকার করছে, তারপরেও কিন্তু ছাত্রদের প্রতি বা ছাত্রদের গঠিত দলের প্রতি এক ধরনের আনুগত্য, এক ধরনের স্নেহ মমতা সেগুলো কিন্তু থাকাই উচিত। কিন্তু সেটা আমার মনে হয় যে এটা একটা দায়বদ্ধতার মধ্যে চলে গেছে মনে হয় আর কি, প্রফেসর ইউনূস এবং তার সরকারের মধ্যে কিন্তু এইটা কাজ করছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তারা যতক্ষণ পর্যন্ত না আগামী দিনের বাংলাদেশে পাওয়ার শেয়ারটা এনশিওর করা না যায়, প্রত্যেকটা পার্টি যারা স্টেক হোল্ডার মনে করে অভ্যুত্থানের, প্রত্যেকে কিন্তু যার শেয়ারটা এনশিওর করতে চাইছে। আমার কাছে মনে হয় যে সেটারই একটা কি বলবো যে ড্রেস রিহার্সাল, হয় আপনার পর্দার আড়ালের আলোচনায় হতে হবে, নয়তো বা আপনার শক্তি প্রদর্শনের মাধ্যমে হতে হবে, অথবা এটাকে সাপোর্টিভ একটা মেজার হিসেবে, টুলস হিসেবে আপনি হয়তো এই সময় ক্ষেপণের প্রক্রিয়াটা হতে পারে। যে ছাত্ররা দেখেন এক এক দিন এক এক কথা বলছে, যে নাহিদের কথা আপনার মনে আছে যে প্রশাসনে যেভাবে বিএনপির লোকরা জেকে বসেছে, তার কারণে সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারপরে স্বচ্ছতা, হাসনাত আবদুল্লাহ কুমিল্লাতে বলেছে যে ইলেকশন প্রসেসের মধ্যে যদি সংস্কার না আসে তাহলে তো সেই নির্বাচন, আমরা সংস্কার এবং সংস্কারের পরে নির্বাচন এই স্লোগানের সঙ্গে আমরা একমত না। আমরা একমত হচ্ছে যে সংস্কার সুষ্ঠুভাবে শেষ করতে হবে, তারপরে নির্বাচনের প্রক্রিয়া যেতে হবে। তার মানে কি এক ধরনের তারা কিন্তু একটা দর কষাকষির মধ্যে আছে এবং মাঠে
আখের শক্তি হিসেবে তারা এখনো প্রতিষ্ঠিত হয়েছে কিনা সেটা আমি পরিষ্কার নই, কিন্তু আগামী দিনের বাংলাদেশে বিএনপি যদি একটা লায়ন শেয়ার অফ পাওয়ার তারা পায়, তাহলে তাদেরও কোনো না কোনোভাবে একটা ক্ষমতার ভাগ পেতে হবে। তার মানে এটা একটা ক্ষমতার খেলা আছে, আগামীর বাংলাদেশে একটা ক্ষমতার খেলা আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে এত সংস্কারের কথা বলা হচ্ছে, আমার কাছে একটা ছোট্ট রেসিপি আছে। একটা সংস্কার শুধু বাংলাদেশের দরকার, সেটা হচ্ছে যে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার আফটার এভরি 5 ইয়ার্স। এইটা আপনি এনশিওর করেন, শুধু এইটা এনশিওর করেন, এই মেকানিজমটা আপনি করেন যে তুমি যত বড় স্বৈরাচারী হও না কেন, যত বড় তুমি অটোক্রেট হও না কেন, 5 বছর পরে জনগণের সামনে দাঁড়াতে হবে, জনগণ ফ্রি ফেয়ার ভোট দিবে, ভোট দিয়ে তোমাকে ঘাট ধরে নামাই দিতে পারবে। হ্যাঁ 5 বছর তুমি ক্ষমতা দম্ভ দেখাতে পারো, কিন্তু 5 বছর পরে, তাহলে তো হাসিনা 15 বছর ধরে এই দম্ভ দেখাতে পারতো না যদি সে 5 বছর পরে একটা ভোট দিতে পারতো। তো সুতরাং আমার মনে হয় ভোটিং সিস্টেমটাকে আমরা কিন্তু ইগনোর করছি না। আচ্ছা, এটা গেল। আপনি এই যে মানে সরকারের সিদ্ধান্তগুলোর কথা বলছেন বা ভাবনাগুলোর কথা বলছেন, দিস ইজ অলসো নট ভেরি হোলসাম, খুব স্বাস্থ্যকর আলোচনা নয়। কিন্তু হ্যাঁ, আপনি অনুভব করছেন যে আপনার অসীম ক্ষমতা, আপনি বিশাল ম্যান্ডেট নিয়ে এসছেন। সো এই বাংলাদেশকে আপনি 9 মাস বা 12 মাস বা 15 মাসের মধ্যে র্যাডিক্যালি চেঞ্জ করে দিবেন। এই স্বপ্ন দেখা যত সহজ, করাটা তো অনেক বেশি কঠিন। এখন প্রফেসর ইউনূসের যে বন্দরের বিষয়টি আসছে, এটা কিন্তু ওনার আজকের স্বপ্ন নয়। প্রফেসর ইউনূস সে 111-এর সময় থেকেই, আমি কোনো মানে এটাকে নেগেটিভ অর্থে বলছি না, ওনার একটা স্বপ্ন আছে যে উনি সবসময় বলেছেন যে একটাকে এই অঞ্চলের কমার্শিয়াল হাব হিসেবে চট্টগ্রাম বন্দরকে গড়ে তুলতে হবে। এটা তার ড্রিম, এবং এই ড্রিমটা বাস্তবায়নের জন্য হয়তোবা উনি ধরেন যে তরুণ নেতৃত্ব, বিডার চেয়ারম্যান যে আশিক চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন, সুতরাং দিস ইজ এ পার্টনারশিপ অথবা একটা সুন্দর একটা টিম। কিন্তু ঘটনা হচ্ছে যে এটা একটা মেজর পলিসি ডিসিশন। আপনার যতই ক্ষমতা থাকুক না কেন, এই ধরনের সিদ্ধান্ত কিংবা করিডোরের মতো সিদ্ধান্তগুলো জাতির যত বৃহত্তর কল্যাণী হোক না কেন, স্বার্থী হোক না কেন, এগুলো আপনাকে আরও বেশি বিতর্কিত করে দিবে অবশ্যই। এবং সেটা কিন্তু আপনার নমুনা আমরা দেখতে পাচ্ছি। দেখেন, আমরা উইদাউট গোয়িং ইনটু প্রজ এন্ড কনস, আমি কিন্তু ওনার বিপক্ষে বলছি না, মানে আমরা এইটাকে মানে বিস্তারিত গবেষণা করছি না, এবং এটা ভালো মন্দ নিয়ে এখনো আলোচনা শুরু হয়নি। শুধু একটাই প্রশ্ন, হু আর ইউ ম্যান? আপনি কেন? আপনি ওয়েট করেন। আপনার একটা কাজ যে ছোট ছোট প্যাকেজে বা রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে আপনি কিছুটা কি বলবো যে একটা নর্মস প্র্যাকটিস, কিছুটা পরিবর্তন সংস্কার আপনি এনে দেন। এনে দেওয়ার পরে একটা নির্বাচন ঘটিয়ে দেন। নির্বাচনের পরে যারা জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসে, লেট দেম হ্যান্ডেল দিয়ার মানে ন্যাশনাল ক্রাইসিস। একদম, এটাই হচ্ছে বক্তব্য। এই জায়গাতে সোহেল হোসেন যেটি প্রসঙ্গটি আসছিল, আমি সেই জায়গাটায় আসি যে এই সরকারের যে দ্বিমুখী আচরণের কথা আপনি বোধহয় বলতে চেয়েছিলেন, যে চট্টগ্রামে ডাক্তার শাহাদাতকে মেয়র হিসেবে শপথ করিয়ে দিলেন, প্রতিমন্ত্রী বানিয়ে দিলেন, আর ঢাকায় ইশাকের কি দোষ? সেটা 15 দিনের জন্য হোক আর 1 দিনের জন্য হোক, নির্বাচন কমিশন তো গেজেট প্রকাশ করেছে, তার শপথটার জন্য এরকম রাস্তায় নামতে হবে কেন? প্রথমত হচ্ছে যে এই সরকার রাস্তায় না নামলে তো কোনো সমস্যার সমাধান করছে এরকম দৃষ্টান্ত খুব কম। রাস্তায় নেমে ন্যায্য হোক অন্যায্য হোক সেই দাবি আদায় করে নিয়েছে অনেক ক্ষেত্রে। প্রথমে ছাত্ররা পরীক্ষা দেবে না এই আন্দোলন করলো, আবার গরিব মানুষ কিন্তু এই আন্দোলনের সুবিধা পায় না। আনসাররা রাস্তায় নামছিল, পিটিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে, এবং পুলিশ সদস্যদের পিটিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে। বহু আনসার কিন্তু এখনো জেলে। মানে সরকারের দৃষ্টিভঙ্গি কার প্রতি কীরকম? সর্বশেষ তো আমরা দেখলাম যে এনসিপি সহ কয়েকটি সংগঠনের 1 ঘন্টার আলটিমেটামে কিন্তু সরকার দাবি মেনে নিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তো সুতরাং এক ধরনের অস্থিরতা কি সরকারই টিকিয়ে রাখছে, জিয়ে রাখছে? এই কিন্তু মানুষের মধ্যে এই প্রশ্নটা আসছে। সরকার এগুলো আগে থেকে হস্তক্ষেপ করে না কেন? যে মন্ত্রণালয়ের দায়িত্ব, অনেক মন্ত্রণালয় একজনের বিশেষ কোনো মানে একজনের অনেক মন্ত্রণালয় আছে, আবার এক মন্ত্রণালয়ে অনেকে আছে। মানে সরকারের এই যে দায়িত্ব বন্টনের ক্ষেত্রেও কোনো ভারসাম্য নেই। সরকার তো একটা ভারসাম্য সরকার দাবি করছে। আর করিডোর বলি বা চ্যানেল বলি আর বন্দর, এগুলো কি রাষ্ট্রীয় বা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নয়? সরকার তো বড় প্যাকেজ করতে চাচ্ছে, ছোট প্যাকেজ করতে চাচ্ছে, অনেক বিষয় নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে। এই বিষয়গুলো নিয়ে কেন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে না? এখন যে কোনো দল বা একাধিক দল যদি বলে যে আমরা এটা মানি না বা আমরা এর বিরুদ্ধে, বলছে তো বাংলাদেশ এখন সবচেয়ে বড় দল বিএনপি তো বলছে। হ্যাঁ,
তাহলে সরকার আর বিএনপি এখন মুখোমুখি অবস্থানে হলে দেশে কি অবস্থা হবে, কি পরিস্থিতি, কোথায় যাবে? মানুষ আরও বেশি অনিশ্চয়তায় পড়বে, আরও বেশি অর্থনীতি ঝুঁকিতে পড়বে, এবং আরও বেশি মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। এক ধরনের বলা যায় যে অনিশ্চিত গন্তব্যে আমরা যাচ্ছি, এবং সরকার সেটা করছে। সেটা কি কাম্য ছিল আমাদের এই অবশ্যই কাম্য ছিল, অবশ্যই কাম্য ছিল না। এখন সরকার কি, আমার মনে হচ্ছে সরকার কিং কর্তব্য বিমূঢ়, কি করবে এটা বুঝে উঠতে পারছে না। অন্তত নির্বাচনের বিষয়। আচ্ছা, নির্বাচনের বিষয় সে জায়গাটাই মানে কিং কর্তব্য বিমূঢ় আদৌ নাকি বুঝে শুনে করছে? তাই এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা হয়তো বলছি যে সরকার কিং কর্তব্য বিমূঢ়, সরকার মানে আসলে কি করবে বুঝে উঠতে পারছে না, হয়তো এরকম। কিন্তু বিষয়টা তা নয়, দে আর ভেরি কনফিডেন্ট। তাদের কথায়, তাদের কার্যক্রমে, তারা দেখবেন যে কোনো ধরনের আলোচনায় তারা বলছেন যে হ্যাঁ, উদয় আস্ত পরিশ্রম করছেন, দেশের কল্যাণে এত পরিশ্রম করছেন, এত কাজ করছেন। হ্যাঁ, তো সব কিছু হচ্ছে গিয়ে ওয়েলফেয়ার অফ দ্য নেশন বা জনগণের কল্যাণের জন্য তারা খুব কাজ করছেন। কিন্তু আপনাদের এত কাজ করা তো দরকার নাই। আপনারা আপনাদের বেসিক কাজের মধ্যে থাকেন, বেসিক ম্যান্ডেটের মধ্যে থাকেন। যেমন এখন গণ অভ্যুত্থানের যে কথাটা বলা হচ্ছে, যে গণ অভ্যুত্থানের শক্তি তো এখন রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। তো রাজনৈতিক শক্তি যেই কারণে স্ট্রাগলটা করেছে সেটা হচ্ছে যে একটা ফ্যাসিবাদী সরকারকে বিদায় করে দিয়েছে, দ্যাটস ইট। ফ্যাসিবাদী সরকার বিদায় হচ্ছে। এখন যে নতুন যে সূচনাটা, সেটার মধ্যে তো এত বিশাল কর্মকাণ্ড, এত বিশাল দক্ষযজ্ঞের জন্য আপনাকে আপনার ম্যান্ডেটটা কোথা থেকে আসলো, কে আপনাকে বলছেন? হ্যাঁ, বলছে হলো এনসিপি। এনসিপির কিছু নেতা কিছু বলছে, বাট এনসিপি ইজ নট দি, কি বলবো, যে হোল বডি অফ দি, কি বলবো, স্টেক হোল্ডার অফ দি পলিটিক্যাল এরিনা, তাই না? এনসিপি যে তার একক ক্লেমটা করছে সেটা তো স্প্লিটেড হয়ে গেছে। আপনি এনসিপির বাইরে যারা বিএনপি বা ছাত্র দলের ছিল, যারা জামাত শিবিরের যারা ছিল, বা যারা মাদ্রাসা ছাত্ররা ছিল, তারা তো তাদের জায়গায় ফিরে গেছে। ইভেন বামেরা তাদের জায়গায় ফিরে গেছে। সো তারা তো একটা ইউনিয়নের মধ্যে আর এখন নাই। সো শুধুমাত্র ছাত্রদের, সেই জন্য আমি আগের আলোচনায় বলেছি এইটা হচ্ছে গিয়ে আগামীর বাংলাদেশে এটা জনগণের নামে চলছে সবকিছু। জনগণ ডিসিশন নেওয়ার আগেই কিন্তু তাদের একটা এনশিওর করতে হচ্ছে, তাদেরকে গ্যারান্টি করতে হচ্ছে যে ইউ উইল বি পার্ট অ্যান্ড পার্সেল অফ দি ফিউচার বাংলাদেশ পাওয়ার গেম। তোমরা সেখানে তোমাদের একটা ভূমিকা থাকবে, তোমাদের একটা কার্যক্রম থাকবে, এবং দে আর অ্যাসপায়ারিং ফর, তারা সেটা চাইছে, তারা সেটা এনশিওর করতে চাইছে। ইতিমধ্যে দেখেন যে ছাত্ররা তাদের যেই দল করেছে সেই দলের মধ্যে কিন্তু তারা মানে ট্রেডিশনাল রাজনৈতিক ফর্মে চলে গেছে, কিন্তু তাদের সেই বিপ্লবী চেতনা কিন্তু আর নাই। তারা দেখেন যে যা কর্মকাণ্ড করেছে দল গঠনের পরে, প্রত্যেকটাই কিন্তু আমাদের গতানুগতিক প্রচলিত রাজনৈতিক দলগুলো যা করে থাকে সেগুলোরই কিন্তু একটা কি বলবো, রিপিটেশন। লাইক আপনার চাঁদা গ্রহণ করা, তারপরে সেই আপনার ইফতার মাহফিল করা থেকে শুরু করে সবকিছু, এই কার্যক্রমগুলো। এখন এখানে যদি পরিবর্তনে যদি তাদের একটা মানে সত্যি একটা কমিটমেন্ট থাকতো, সেই কমিটমেন্টটা শুধুমাত্র মুখের হুঙ্কারে নয়। এখন কার বিরুদ্ধে আপনি হুঙ্কার দিচ্ছেন? ধরেন আপনি সরকারকে, এই যে একটা আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বলা হচ্ছে, এখন নিষিদ্ধের কথা বলা হয়েছে, কিন্তু এটা কিন্তু একটা কি বল কনভিনসিংলি ক্রেডিবলি কাজটা করতে হবে, কিন্তু অত ক্রেডিবল হয় নাই, কিন্তু ক্রেডিবল হয়নি। হ্যাঁ, অবশ্যই এটা একটা জন আকাঙ্ক্ষার একটা প্রতিফলন আছে এখানে। সবগুলো দল চাইছে, যেহেতু তারা রক্তপাত ঘটিয়েছে, যেহেতু জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সুতরাং এই ধরনের কিন্তু একটা ভয়ঙ্কর একটা ক্ষোভ কিন্তু এই দলের বিরুদ্ধে বা এই দলের যারা রং ডুয়ার্স আছে, যারা অপরাধী আছে, তাদের বিরুদ্ধে কিন্তু আছে, বিরাজমান আছে। কিন্তু হঠাৎ করে একটা যেন একটা স্টেজড একটা ব্যাপার, এই ঘটে যাচ্ছে যমুনা থেকে শাহবাগ। এই কথাটা বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে এই নাটক তৈরি করার কি প্রয়োজন ছিল, যে হঠাৎ করে এই নাটকটা তৈরি করে এই জায়গাটা একটা বিরতি নিয়ে এসে অবশ্যই একটু, যেহেতু কথাটা বড় হবে, ধরলাম যেখানে আমি আটকে ছিলাম সেই জায়গাটা শেষ করি, তারপর আমি সোহরাব হাসানের কাছে যাই আপনার আলোচনায়। যে বিষয়টা মানে বিচার হবে, বিচার করবে, সব ঠিক আছে, কিন্তু তার আগেই এই যে প্রসেশন করে এটা বন্ধ করা, ওটা বন্ধ করা, আপনি যেটা বললেন যে হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধ করার একটা জনদাবি ছিলই, কিন্তু সেটা প্রপার ওয়েতে যাওয়া উচিত ছিল। দাবির মুখে সরকার আসলে কার কথা শুনছে, এটি একটা বড় প্রশ্ন। না, এটাই হচ্ছে কি একটা, ধরেন যে আমরা সবাই আশা করেছিলাম যে আপনার লিগ্যাল প্রসেস উইল প্রিভেইল, সব কিছুর মধ্যে একটা স্বচ্ছতা, ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে, সেটাই তো প্রত্যাশা। আমাদের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রত্যাশা হচ্ছে এইটা, যে যেখানে কোনো কিছু নিয়ে প্রশ্ন উঠবে না, গায়ের জোর আসবে না,
সেখানে ধরেন যে অনেকেই মব জাস্টিসের কথা বলে আসছেন শুরু থেকেই, অনেকে মবোক্রেসির কথা বলছেন, অনেকে এটাকে আবার জাস্টিফাই করার কথা বলছেন যে হ্যাঁ এই ধরনের পরিস্থিতি এরকম হতেই পারে হবে। তাহলে আমরা সিস্টেমটা ইমপ্রুভ করব কখন, কবে আমাদের এই চর্চাটা শুরু হবে? তার মানে আপনি হয়তো নির্বাহী আদেশে প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্তটা নিয়েছেন, এটা নেওয়াটা হয়তো সরকারের জন্য সহজ ছিল না, বা বিভিন্ন সময় চিফ অ্যাডভাইজার বিভিন্ন জায়গায় বলেছেন যে এটা মানে তার কোনো পরিকল্পনা নেই। আলটিমেটলি যেভাবে অ্যাব্রাপ্টলি জিনিসটা ঘটেছে তার মধ্যে এটার পক্ষ বিপক্ষ নিয়ে হয়তো থাকতে পারে না, এখনো তো ঘটছে। ধরুন আজকে নুসরাত ফারিয়ার কথা যদি আমি বলি, একটা চরিত্রে অভিনয় করেছে বলে সে কি এমন ইনফ্লুয়েন্সার হয়ে গেল যে কাউকে হত্যা চেষ্টার মামলা হতে পারে এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, কালকে হয়তো আদালতে তোলা হবে। এগুলো তো হচ্ছে কি ঠিক মতো? এগুলো বেসিক্যালি সফট টার্গেট হচ্ছে যে এখন এই সফট টার্গেটের মধ্যে আপনি শেষ করতে পারবেন না অনেককে। আমার কথা হচ্ছে যে আপনি যখন এগুলো হয়তো পাবলিক অ্যাটেনশনকে আপনি ডাইভার্ট করতে পারবেন। নুসরাত ফারিয়া অ্যারেস্ট হয়েছে, বিশাল খবর, সবাই মিডিয়া এটা নিয়ে খুব ব্যস্ত। তো এর বাইরে কত কালপ্রিট, আওয়ামী লীগের যারা লুট করেছে, যারা ইভেন আপনার শেখ হাসিনা সরকারকে বৈধতা দেওয়ার জন্য যেসব শীর্ষ ব্যবসায়ী নেতারা সেখানে গিয়েছিলেন, যে ধরনের বক্তব্য দিয়েছেন, কয়জনের বিরুদ্ধে আপনার এই যে লিগ্যাল প্রসিডিওর এসছে, তারা তো সবাই বহাল তবিয়তেই আছেন। বিকজ তাদের গায়ে হাত দিলে হয়তো আপনার ইকোনমি হ্যাম্পার হবে, তাদের গায়ে হাত দিলে আপনি হয়তো ঝামেলায় পড়বেন, অথবা চাঁদা পেতে অসুবিধা হবে। আপনাকে ক্রেডিবল করতে হবে সব প্রসেস। সুতরাং এই জায়গাগুলোতে আমার মনে হয় প্রায়োরিটি ঠিক করতে হবে। আমার কথা হচ্ছে যে আপনি একটা নতুন সূচনায় আসছেন, আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আগে ঠিক করেন, আর বাকি কাজগুলো হবে লাইক যে বাংলাদেশে যদি সংস্কার করতে হয় তাহলে মূল সংস্কার করবেন কারাপশন এলিমিনেশনের ক্ষেত্রে। আপনি কারাপশন এলিমিনেট করেন। আপনি চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে দিতে চাইছেন, ভালো কথা, কিন্তু একই সঙ্গে আমাদের আদার যে পাবলিক মানে সার্ভিস সেক্টরগুলো আছে, এই পাবলিক সেক্টরগুলোতে টিআইবি প্রতি বছরের রিপোর্টে আমরা দেখি না যে 60% মানুষ ঘুষ দিয়ে কাজ করতে হয়। সেখানে আমাদের জিডিপির 2 থেকে 3% দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আপনি খুচরা এখন ধরেন যে আসিফ মাহমুদ সাহেবের পিএস অথবা স্বাস্থ্য উপদেষ্টা পিএসকে দুদক এসে ডেকে ধরলো, কিন্তু এগুলো সিঙ্গেল খুচরা ইনিশিয়েটিভের বদলে আমি মনে করি যে আমাদের বেসিক চিন্তা থাকবে যে করাপশনের বিরুদ্ধে আমাদের একটা মেজর ড্রাইভ করতে হবে। তাহলেই তো আমরা দেখা যায় একটা নতুন একটা চিন্তার মধ্যে ঢুকতে পারি, নতুন একটা সূচনার মধ্যে ঢুকতে পারি। এখন দেখা যায় ছাত্ররা সবসময় রাস্তার মধ্যে আছে, বিশ্ববিদ্যালয়গুলো ছেলেরা রাস্তার মধ্যে আছে, কোনো জায়গার মধ্যে কিন্তু স্বস্তি শান্তি নেই। এটা ডেফিনেটলি এটা কিন্তু একটা উদ্দেশ্যমূলক যে একটা ক্যাওটিক পরিস্থিতি বিরাজমান থাকবে, এবং এই বিরাজমান থাকলে দেখা গেল যে আমাদের যে মূল যে টার্গেট, সেই মূল টার্গেটগুলো ডিলেড হইতে থাকবে। সোহরাব হোসেন, সেই জায়গাটা ওই যে ক্যাওটিক বিষয়গুলোর মধ্যে আরেকটা জিনিস হয় কিন্তু সাম্য। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা সাম্যকে হত্যা করা হলো, সাম্যকে হত্যা করার পরে মানে আসামি ধরতে কেমন যেন একটু ঢিলেঢালা ভাব, তাদেরকে শো করতে, তাদের কথাবার্তা বলতে তারাও নামছে। আজকে তারাও কিন্তু ঘোষণা দিয়েছে যে মার্চ টু যমুনা, তারাও হয়তো ঘোষণা, তারা একটা আলটিমেটাম দিয়েছে এবং বলছে এর মধ্যে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে তারাও যমুনা অভিমুখে যাত্রা শুরু করবে। সবটা মিলে শুধু সাম্যর ব্যাপার না, অন্য ক্ষেত্রে কি বিচার খুব তড়িৎ গতিতে চলছে, তদন্ত তড়িৎ গতিতে চলছে। আসিয়ার সাথে তো রাজনীতির সম্পর্ক নাই, এবং এটি একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই হয়েছে। অন্যান্য ক্ষেত্রে তাও দেশব্যাপী এটা শোরগোল হয়েছিল, প্রতিবাদ হয়েছিল। একটা মানে এই অপরাধটা এতই জঘন্য, এত মানুষ এটা মেনে নিতে পারেনি, মানে গ্রহণ করতে পারেনি কোনোভাবে। আর সুতরাং এটার প্রতিবাদ হয়েছে, আন্দোলন হয়েছে, এবং সরকারও নির্বাহী বিভাগও তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে, তদন্ত করেছে। কিন্তু এরকম তো হাজার হাজার মামলা আছে, আবার হাজার মামলা আছে আগে থেকেই। আবার এই যে অন্তর্বর্তী সরকার এসে সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবীর বিরুদ্ধে হাজার মামলা দিয়েছে, হত্যা মামলা। এখন এই একটি হত্যা মামলায় 200-র বেশি আসামি বা 300 আসামি, আবার অজ্ঞাতনামা আছে, আবার একই ব্যক্তির নামে বহু মামলা, এবং এই মামলা দিয়ে বাণিজ্যও হচ্ছে। এটি তো হচ্ছে। এবং আমি দেখলাম যে জয় মামুন, আমাদের বন্ধু সাংবাদিক, তাকে তার মামলার বাদী বলছেন যে আমি তো মামলা আপনাকে চিনি না, মানে আমি তিনি চিনেন না। হ্যাঁ, তিনি চিনেন না, তাহলে আসামি করলেন কিভাবে?
এবং তিনি বলেছেন যে এটি পুলিশ অথবা অন্য কোনো প্রভাবশালী ব্যক্তি করেছেন। তো সরকার বলেছিল কিন্তু যে এইভাবে যদি উদ্দেশ্যমূলক মামলা করে সেই যে মামলা করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ পর্যন্ত কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? হয়নি। মামলাগুলো যাচাই বাছাই করার কথা ছিল যে যারা কোনোভাবে সংশ্লিষ্ট নয় তাদেরকে বাদ দেওয়া হবে, মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সেটিও হয়নি। কিন্তু এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। আর রাজনৈতিক দলগুলোরও কিন্তু এক ধরনের, এনসিপি নিয়ে তো বন্ধু জহিরুল আলম বললেন, বিএনপি কি করছে মাঠ পর্যায়ে, তারপর অন্য দল কি করছে, সব দলের মধ্যেই জনমনে যে আস্থা এসেছিল সেই আস্থাটা কিন্তু কমে যাচ্ছে। এক ধরনের রাজনৈতিক দলগুলো যে সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে তার যেমন গ্রহণযোগ্যতা আছে, যথার্থতা আছে, আবার জনগণের মধ্যে রাজনৈতিক দলগুলো সম্পর্কে কিন্তু অনাস্থা তৈরি হয়েছে। কাদের প্রতি ভরসা করবে? আওয়ামী লীগ মাঠ ছাড়া, দেশ ছাড়া এবং কি বলে নিষিদ্ধ আনুষ্ঠানিকভাবে, তার কার্যক্রম নিষিদ্ধ। বিএনপিও তো মানুষের আস্থা অর্জন করতে পারছে না, অন্তত নীতি নির্ধারক পর্যায়ে বলছি না, কিন্তু তৃণমূল পর্যায়ে মানুষ তো অতিষ্ঠ। এনসিপির নেতা বলছেন যে বিএনপি চলে এখন আওয়ামী লীগের টাকায়। যদি সেটি হয় তাহলে খুবই দুর্ভাগ্যজনক। আবার বিএনপি বলছে যে প্রশাসন চালাচ্ছে হচ্ছে এনসিপির লোকেরা, বিভিন্ন মন্ত্রণালয়ে সচিবালয়ে দেখলে তাদেরই খবরদারি ঘটছে। এই যে মানে যে কোনো রাজনীতি, যে কোনো সরকার, দল টিকে থাকে নৈতিক ভিত্তির উপর। সেই নৈতিক ভিত্তিটা যেন সবখানেই নড়বড়ে হয়ে যাচ্ছে। আমরা এর থেকে মুক্তি চাই। এর থেকে সরকারের প্রতি মানুষ আশা রাখছিল যে তারা কিছু করবে, কিন্তু কোনো মানে আশা দেখছি না। অনেক ধন্যবাদ জহিরুল আলম, আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। একদম শেষ সময় হয়তো এই ছিল জেডএসআরএম নিউজে আজকে।